ঝুঁকিপূর্ণ বলে আকরিক শিপমেন্টের সময় বড় ওয়াগন ব্যবহার করে না। কারভার করলেও দ্বিগুণ মজুরি দাবি করে, কিন্তু ওরকম বাছবিচার করব না আমরা। সবচেয়ে কম সময়ে বেশি আকরিক শিপমেন্ট করবার চেষ্টা করব, এবং কারভারের চেয়ে অনেক কম দরে। বড় খনিগুলোর সঙ্গে চুক্তি হয়ে গেলে কাজ পেতে আর অসুবিধে হবে না, কারণ অন্যরাও তখন আমাদের সাফল্যের কথা জেনে যাবে। বেশি দরে মোনার্কের মাধ্যমে শিপমেন্ট করবার বদলে আমাদেরকে বেছে নেবে। সহজে হার মানবে না মোনার্ক, মন্তব্য করল জেমস। কেই কারভারের সঙ্গে স্বল্প সময়ের পরিচয়ে এটুকু বুঝেছি, যে কোনো ইন্ডিয়ানের মতোই ওর মধ্যে জেদ বা বিদ্বেষের পরিমাণটা বেশি। নট করল ম্যাট। জেমসের মন্তব্যে খুব একটা চিন্তিত নয়। আমিও তাই, সোজাসাপটা বলল সে। তোমার ক্ষেত্রেও বোধহয় একই কথা বলা যায়। দয়া করে তোমরা দুই ইন্ডিয়ান টাকাগুলো থলেই ঢোকাবে এবার, অনুযোগ করল জেনি। জেমসের দিকে এগোলো, হাত বাড়িয়ে দিল সামনে এসে। ধন্যবাদ সব কিছুর জন্য। যদি গত রাতেই তোমাকে ভালো করে জানা থাকতো, বুঝতে পারতাম প্রতিশ্রুতিটা খাঁটি ও আন্তরিক ছিল। অস্বস্তি অনুভব করছে জেমস। বিড়বিড় করে বলল, কি জানো? শুনতে পেল না অন্যরা। লিভিং রুমে ঘুমাতে পারবে তোমরা? আমি এখানে কৌচে ঘুমাবো। চলো কামরাটা দেখিয়ে দেই তোমাকে। জেমসকে অনুসরণ করতে বলে টাকার থলে হাতে করিডোর ধরে এগোলো জেনি। করিডোরের ওপাশে কামরাটা মাঝখানে বোর্ডের তৈরি দেয়াল, অন্যদিকে রান্নাঘর আর লিভিং রুম। জেনি বাতি জ্বালাতে পরিষ্কার চাদর বিছানো দুটো কট এবং জানালার কাছে পুরানো একটা ড্রেসার চোখে পড়ল জেমসের। তোমার কাছে থাকুক এটা। টাকার থলে জেমসের হাতে ধরিয়ে দিয়ে বলল জেনি, হাসছে। চাইলে এটাকে বালিশ বানিয়ে ঘুমাতে পারো। ওই যোগ্যতা অর্জন করেছো তুমি। প্রতিবাদ করতে যাচ্ছিল জেমস, কিন্তু মূল দরজায় তীব্র করাঘাতের শব্দে থমকে গেল। দরজা খোলো, চড়া একটা কণ্ঠ শোনা গেল। স্থির দাঁড়িয়ে থেকে জেমসের মুখের দিকে তাকিয়ে থাকলো জেনি। দরজা খুলবার শব্দ শুনতে পেল ওরা। ভারী বুটের শব্দ এগিয়ে এলো লিভিং রুম পর্যন্ত। গ্রেপ্তার করা হলো তোমাকে রায়ান। গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, ঝামেলা না করলেই ভালো করবে। শেরিফ স্যাম লোয়েলের উপহাসপূর্ণ কণ্ঠ শোনা গেল এবার। একটা ভুল করেছো তুমি রায়ান, খুবই বাজে ভুল। মোনার্কের সেফ উড়িয়ে দিয়ে $10,000 চুরি করবার পরিকল্পনা ছিল তোমার। আমাকে জানিয়ে ঠিক করনি। টাকাগুলো কোথায় রেখেছ? 4 মুহূর্তের জন্য একই জায়গায় দাঁড়িয়ে থাকলো জেমস। হতবুদ্ধি হয়ে পড়েছে। সহসা হাতের ব্যাগের ব্যাপারে সচেতন হলো। এই টাকা পেলে অনায়াসে মোনার্কের সেফ ভেঙে $10,000 চুরির অভিযোগ প্রমাণ করতে পারবে শেরিফ। বাইরের কামরায় কয়েক জোড়া পায়ের শব্দ শুনতে পেল ও। করিডোর হয়ে এগিয়ে আসছে এদিকে। পুরো বাড়ি খুঁজে দেখো, চাপা স্বরে সঙ্গীদের নির্দেশ দিল শেরিফ। নড়ে উঠল জেমস। দ্রুত পায়ে এগোলো জানালার দিকে। চৌকাঠের উপর পা তুলে দিল ও। ওর পায়ের শব্দ শুনে ছুটতে শুরু করলো ডেপুটিরা। সাবধানে থেকো জেমস, ফিসফিস করে সতর্ক করলো জেনি। নিচে কি আছে স্মরণ করবার প্রয়াস পেল জেমস, কিন্তু মনে পড়ল না। আঙিনা পেরিয়ে সরাসরি কোয়ার্টারে চলে এসেছে ও। সব কিছু খুঁটিয়ে দেখেনি। কে জানতো জেনিফার রায়ানের টাকা ফিরিয়ে দিতে এসে এমন গ্যারাকলে পড়বে, আর দোতলা থেকে জানালা পথে পালাতে হবে ওকে। টাকার থলে কোমরের সঙ্গে পেঁচিয়ে চৌকাঠের বাইরে পুরো শরীর ঠেলে দিল জেমস। জানালার কার্নিশ চেপে ধরে ঝুলে থাকলো কয়েক সেকেন্ড। তারপর দালানের দিক থেকে সরিয়ে নিল শরীর।
কান্নি ছেড়ে দিল। 6 ফুট নিচে পাশের দালানের ছাদে পড়ল ও। সঙ্গে সঙ্গে 2 দালানের প্যাসেজের দিকে শরীর গড়িয়ে দিল। ছাদে কাঠের তৈরি টালি চেপে ধরবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো পুরোপুরি। ছেঁচড়ে নেমে যাচ্ছে। অচিরেই শূন্যে নিক্ষিপ্ত হলো ওর দেহ। মাটিতে আছড়ে পড়তে অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল জেমস। শরীর গড়িয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ তুলে তাকাতে কোয়ার্টারের আলোকিত জানালায় একটা মুখ দেখতে পেল। ডেপুটিদের কেউ হবে বোধ হয়। স্থির হয়ে পড়ে থাকলো জেমস। মোটামুটি নিশ্চিত ওকে দেখতে পাবে না লোকটা, কারণ প্রায় অন্ধকার জায়গায় আছে ও। পিস্তল বেরিয়ে এসেছে লোকটার হাতে। নিশানা ছাড়াই পরপর কয়েকটা গুলি করলো। নিচের দিকে নয়, বরং নাক বরাবর প্যাসেজের দিকে। তারপর খিস্তি করলো সে। হারামজাদা ভেগেছে। সিঁড়ি দিয়ে নিচে নামলে এখনো ধরা যাবে ওকে। আরো 3টা গুলি করলো সে। ঝটিটি উঠে দাঁড়িয়ে রাস্তার দিকে ছুটল জেমস। রাস্তায় এসে ভিড়ের সঙ্গে মিশে গেল। মিনিট 5 উদ্দেশ্যহীন এগোলো। 2 ব্লক দূরে সরে এসেছে ততক্ষণে। ওকে খুঁজে বের করবার যে ব্যবস্থাই নিয়ে থাক শেরিফ, সময় লাগবে। এবং তা হবে খড়ের গাদায় সুচ খুঁজবার মতো। গুটি কয়েক লোক ছাড়া আর সবার কাছে ও অপরিচিত। ও কালো স্যুট পরা দীর্ঘদেহী এক যুবক, শেভ করেনি কয়েকদিন। এই হচ্ছে ওর বর্ণনা। এরকম বেশভূষার অন্তত 100 লোক পাওয়া যাবে পিউতেই। চেহারার সুরতের উন্নতি ঘটানো দরকার, ভাবল জেমস। কয়েকটা সেলুন পেরিয়ে নাপিতের দোকানে ঢুকে পড়ল ও। ফাঁকায় একটা চেয়ার দখল করে নাপিতকে সেভ করবার নির্দেশ দিল। কোমরের সঙ্গে বাঁধা মানিবেলটা ভারী লাগছে। অনবরত মনে করিয়ে দিচ্ছে শিগগিরই কিছু করা দরকার। নাপিত ওর মুখে সাবানের ফেনা আর গলায় তোয়ালে ঝুলিয়ে দিতে নিশ্চিন্ত বোধ করল। আপাতত ওকে চিনতে পারবে না কেউ। পাশের কোনো রাজ্যে চলে যাওয়ার মতোই নিরাপদ হয়ে গেছে আপাতত। চোখ বুজে ঘটনাগুলো ভাবতে চেষ্টা করল ও। সবকিছু খুব দ্রুত ঘটেছে। কয়েক ঘন্টার ব্যবধানে লোভনীয় একটা কাজ সেরে ফেলে ওয়েস্টার্ন ফেইটিং কোম্পানির পার্টনারশিপ অর্জন করেছে ও। কেইক কারভার যতটা অসৎ এবং লোভী, ঠিক ততটাই অকপট আর ভালো মানুষ রায়ানরা। জানা হয়ে গেছে ওর। কৃতজ্ঞ বোধ করছিল ও, এবং ভালো করে সেটা উপলব্ধি করবার আগেই ম্যাটকে গ্রেপ্তার করতে হাজির হয়েছে আইন। ঘটনার আকস্মিকতায় আসল ব্যাপার এখনো অস্পষ্ট রয়ে গেছে ওর কাছে, কিন্তু নিশ্চিত জানে মোনার্কের সেফ ভাঙেনি ম্যাট রায়ান। অল্প সময়ে কেইক কারভারকে যতটুকু চিনেছে, ওর ধারণা সে নিজেই সেফ উড়িয়ে দিয়েছে। সময় নষ্ট করেনি মোনার্ক মালিক। ওয়েস্টার্নকে পথে বসানোর সুযোগ লুফে নিয়েছে। বোকার মতো আক্রোশ প্রকাশ করে ফেলেছিল ম্যাট। শেরিফের অবহেলার প্রতিবাদ বলা যেতে পারে সেটাকে, কিন্তু কেইক কারভার যেন জানত সত্যিই তাই করবে সে। এবার জেলে যেতে হবে ম্যাটকে। অথচ শুধু সেই ওয়েস্টার্ন ফেইটকে পরিচালনা করতে সক্ষম। ঝড়ের বেগে ভাবনা চলছে জেমসের মাথায়। ওর প্রত্যাশা অচিরেই এই শহরে এখানকার লোকজন আর তাদের রীতিনীতি সম্পর্কে জানতে পারবে। টেক্সাসে শেখা কিছুই কাজে আসবে না এখানে। ম্যাটকে জেল থেকে বের করতে হবে, কিন্তু উপায়টা জানা নেই। পুরো শহরে কেবল একজন বন্ধুই আছে ওর, জ্যাক রাইলি। হাতছাড়া করা যাবে না তাকে, এবং টাকাগুলো নিরাপদে রাখতে হবে। সেফ শেষ হওয়া পর্যন্ত মোটামুটি একটা পরিকল্পনা দাঁড় করিয়ে ফেলল ও। কেইক কারভারের বিদ্বেষের জবাব একইভাবে দেয়া উচিত। আজ রাতে সেলুনের ব্যবসা দেখছি খুব জমজমাট।
চেয়ার ছাড়বার সময় মৃদুস্বরে মন্তব্য করলো, ওদের ব্যবসা সবসময় ভালো, আমাদের সবার টাকা পকেটে ভরছে ওরা। খানিকটা ঈর্ষার সুরে মন্তব্য করলো নাপিত, মেক্সিকান, আইরিশ বা জার্মান একসঙ্গে সেলুনে পান করছে, ওদের মধ্যে মারামারি হয় না? আসলে কেউ কারো সঙ্গে মেশে না, ওরা যার যার পছন্দের সেলুনে যায়। সত্যি? আয়নায় চোখ রেখে মাথায় হ্যাট চাপালো জেমস। নিজের জাতের লোকজন পছন্দ করে সবাই, তাই না? ড্রাইভাররা একই সেলুনে যায়, কাঠ ব্যবসায়ীরা আরেকটায়, হসলাররাও আলাদা কোনো সেলুনে। এরকম হয় নাকি? নট করল নাপিত। জেমস নিশ্চিত হয়ে গেল ঠিকই আন্দাজ করেছে। ড্রাইভারদের বার কোনটা জানতে চাইল ও। ডেজার্ট ডাস্ট, এক ব্লক দূরে হাতের ডানে পাবে। হঠাৎ হাসতে শুরু করলো সে। ওটা একটা সেলুন বটে, আয়োজন বা পরিবেশ দেখলে মনে হবে কোনো স্টেবলে ঢুকেছ। তাছাড়া খদ্দেররাও কঠিন প্রকৃতির। রাস্তায় বেরিয়ে এলো জেমস। ব্যবসায়িক এলাকা বলে ভিড় কমে ব্যবসায়িক এলাকা বলে ভিড় কম এদিকে। সাইড ও অক ধরে পরের ব্লকে চলে এলো। রাস্তার ওপাশে দ্বিতীয় চেনের একটা সেলুন চোখে পড়ল। দূর থেকে বাট উইং দরজার উপর নজর চালালো। পাশের গলি দিয়ে ঢুকতে হয় ওটায়। গলিটা অন্ধকার হয়ে আছে, তবে ঢুকবার পর আলোকিত সাইনবোর্ড চোখে পড়ল, ডেজার্ট ডাস্ট। ব্যাটউইং দরজা ঠেলে ভিতরে ঢুকতে হইচই আর স্টবলের ন্যায় তীব্র কটুগন্ধ আঘাত করল নাকে। নাক কুচকে বারের দিকে এগোলো জেমস। ভিড় করে থাকা নোংরা পোশাকের কঠিন চেহারার লোকগুলোর উপর চোখ রেখে এগোচ্ছে। একটা জুয়ার টেবিলের কাছে ক্ষণিকের জন্য থামল। জ্যাক রাইলিকে দেখেছে, ফারো গেম দেখছে সে। এতটা আগ্রহ নিয়ে দেখছে যেন নিজেই খেলছে। জ্যাকের পাশে দাঁড়িয়ে কাঁধ ধরে মনোযোগ আকর্ষণ করলো জেমস। ওকে দেখে বিস্মিত হলো সে। উত্তরে কিছুই বলল না জেমস। মাথা নেড়ে বাইরের দিকে ইঙ্গিত করলো। ওকে অনুসরণ করে গলিতে বেরিয়ে এলো জ্যাক। অন্ধকারে চোখ সইয়ে নিল জেমস। 10,000 আছে এই থলে, জ্যাক। কোথাও লুকিয়ে রাখতে পারবে এটা? পারবো, নিষ্ফেয় স্বরে বলল সে। তারপর যোগ করলো, তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো? ওয়েস্টার্নের অংশীদার না হলেও কোম্পানির একটা অংশ তুমি। যতটা বুঝেছি, বিশ্বস্ত না হলে স্টেজ ডাকাতির কাজটা তোমাকে দিত না কেই কারভার। স্মিথ হাসলো বিশালদেহী টিম স্টার। দুবার আমার হাতে এলো এটা, এবার যত্ন করে রাখবে। যার তার হাতে দেব না, যত্ন করে রাখবো। যার তার হাতে দেব না। বেহাত হলে হয়তো আবার আমাকে পেটাবে তুমি। আরও ব্যাপার আছে, শোনো। শেরিফের আগমন আর ম্যাট রায়ানের গ্রেপ্তার হওয়ার খবর জানালো। আমার ধারণা কেই কারভার নিজেই সেফ উড়িয়ে দিয়ে ফাঁদে ফেলেছে ম্যাটকে। ওই শয়তান বুড়োর পক্ষে সবই সম্ভব। এখানে একেবারে নতুন আমি, কাউকে চিনিও না। জ্যাকের কঠিন মুখটা জরিপ করল জেমস। বসে থাকলে চলবে না, কারণ ম্যাটকে ছাড়া কোম্পানির কাজকর্ম চালাতে পারবো না আমি। আন্দাজে ঢিল মারবো আমরা। আমাকে সাহায্য করবে তুমি। কি করতে হবে? প্রতিশ্রুতি দেওয়ার আগে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এজন্য হয়তো তোমাকে জেলেও যেতে হতে পারে। কঠিন কাজ? কঠিন কিনা জানি না, তবে ঝামেলা যে হতে পারে তাতে কোনো সন্দেহ নেই। স্টেজ ডাকাতির অপরাধে জেলে যেতে রাজি আছো তুমি? ওহ, সত্যি সত্যি জেলে নাও যেতে পারো, কিন্তু ঝুঁকিটা সবসময় থাকবে। অন্য কিছু মাথায় আসছে না তোমার? না, যদি তুমি চান্সটা নিতে চাও। কি যেন ভাবলো জ্যাক।
আমি জেলে গেলে আমার পরিবারের দায়িত্ব নেবে তুমি? খেয়াল রাখবে ওদের দিকে? রাখবো। বেশ, কি করতে হবে? বিশালদেহী লোকটির উদ্দেশ্যে হাসল জেমস। একেবারে সহজ সরল, বিশ্বস্ত এবং ভালো মানুষ সে। প্রথমে টাকাটা লুকিয়ে ফেলবে। 20 মিনিট পর কসমোপলিটনে দেখা করো আমার সঙ্গে। 20 মিনিট পারবে তো? যথেষ্ট সময়। বলেই অন্ধকারে হারিয়ে গেল জ্যাক রাইলি। ঠিক 18 মিনিট পর কসমোপলিটন হাউজের লবিতে দেখা গেল দুজনকে। ডেস্কে কেইক কারভারের সুইট নম্বর জানতে চাইল জেমস। দোতলায় B2 নম্বর সুইট। এ সময় গেলে মিস্টার কারভার হয়তো বিরক্ত হবেন, জানালো কেরানি। ভ্রুক্ষেপ করল না জেমস। সিঁড়ির দিকে এগোলো ওরা। নির্দিষ্ট সুইট খুঁজে দরজায় নক করল। চাইনিজ এক ভীত হলঘরে নিয়ে এলো ওদের। ভীতকে নিজের পরিচয় দিল জেমস। নিশ্চিত জানে নামটা শোনা মাত্র পাশের কামরায় চলতে থাকা পার্টি ছেড়ে চলে আসবে কেইক কারভার। একটু পরে ফিরে এলো চাইনিজ ভীত। স্টাডি রুমে নিয়ে এলো ওদের। পুরো গদি আটা চেয়ারে বসবার আগেই ভিতরে ঢুকলো কারভার। ধোপ দুরস্ত পোশাকে, ডাক সাইটে লোক মনে হচ্ছে তাকে। স্থির দৃষ্টিতে জরিপ করলো দুজনকে। শেষে জেমসের মুখের উপর স্থির হলো দৃষ্টি। কি মনে করে এলে? বিদ্রুপ ঝরে পড়ল মোনার্ক মালিকের কণ্ঠে। মোনার্কের সেফ ডাকাতির ব্যাপারে সত্যি দুঃখিত আমি, কেই নির্লিপ্ত স্বরে বলল জেমস। আমার মনে হচ্ছে ভুল লোককে গ্রেপ্তার করা হয়েছে। শেরিফের ধারণা কিন্তু ভিন্ন। সন্ধ্যায় সেফ ভাঙবার হুমকি দিয়েছিল রায়ান। তাজ্জব ব্যাপার। মিনিট কয়েক পর সত্যি সত্যি সেফ ভেঙে টাকা চুরি করেছে। সত্যিই তাহলে 10,000 গচ্ছা গেছে তোমার? মেকি সহানুভূতি প্রকাশ করল জেমস। মজার ব্যাপার কি জানো? জামিনের মাধ্যমে রায়ানকে তুমি জেল থেকে বের করে আনবে। ম্যাট রায়ানকে বের করে আনবো? তোরপে উঠল কারভার। মাথা খারাপ হয়েছে তোমার? শেরিফ আছে ওখানে? ভিতরের কামরার দিকে ইঙ্গিত করলো ও। হ্যাঁ, কেন? ম্যাটকে সেলে ঢুকিয়ে এইমাত্র এসেছে ও। ক্ষীণ হাসি দেখা গেল মোনার্ক মালিকের মুখে। ওকে ছেড়ে দেওয়ার জন্য লোয়েলকে অনুরোধ করব আমি? তুমি সত্যিই বোকা, মাই বয়। ম্যাটকে ছেড়ে দেওয়ার জন্য বলছি না, জামিনে মুক্ত করবে ওকে। কারণ তুমি যদি ওকে বের করে না আনো, স্টেজ লুটের গল্পটা শেরিফকে জানিয়ে দেবে জ্যাক। অর্থপূর্ণ দৃষ্টিতে জ্যাকের দিকে তাকালো সে। তারপর ক্ষীণ মাথা নাড়ল। তাচ্ছিল্যের ভঙ্গিতে বেঁকে গেল ঠোঁটের কোণ। জেলে যাওয়ার আইডিয়াটা তোমার মনে ধরেছে জ্যাক? তৈরি হয়ে এসেছি আমি, দাঁত বের করে হাসল জ্যাক রাইলি। আগে বা পরে অপরাধের সাজা যখন পেতেই হবে, দেরি করে কী লাভ? কিন্তু তোমার ব্যাপারে কি বলবে? অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যে জেলে যেতে হয়। ফ্যাকাশে হয়ে গেল কারভারের মুখ। রাবিশ। আসলে আমরা কেউই জেলে যেতে চাই না, কিন্তু যেতে হলে আপত্তি করবে না জ্যাক, মনে করিয়ে দিল জেমস। আসলে স্বেচ্ছায় যেতে চাইছে ও, এবং নিজে থেকে মুখ খুলবে। অস্বীকার করব আমি, তীক্ষ্ণ স্বরে বলল পুরো। এখানে আমার কথার দাম আছে। তবে ঝামেলা শুধু একটা জায়গায়। ব্যাংক নোটের নম্বর সম্পর্কে মিথ্যে বলতে পারবে না বা ধাপ্পাও দিতে পারবে না, শান্ত স্বরে বলল জেমস। ধরো মিস ওয়ালেসের কাছে একটা $100 নোট ছিল। ওটার নম্বর A177B34। ইলিয়ন্স ব্যাংক কর্তৃপক্ষ নম্বরটা টুকে রেখেছে। মিস রায়ানের কাছ থেকে ওই নোট ছিনিয়ে নিয়েছিল জ্যাক, স্বীকার করেছে সে, এবং সেটাই পরে তোমার হাত হয়ে আমার কাছে এসেছে। সবশেষে মিস রায়ানের কাছে গেছে ওটা। তো ব্যাপারটা কি দাঁড়ালো? জ্যাক যদি তোমাকে ওটা নাই দিয়ে থাকবে, তাহলে কিভাবে পেলে ওই নোট?
উদ্বেগ ফুটে উঠল কারভারের চোখে। ধাপ্পা মারছ? মোটেই না। তোমার চালে কাজ হয়নি কেইক। তোমার পোষা শেরিফ যদি রায়ানের কোয়ার্টারে টাকাটা খুঁজে পেয়ে তোমাকে ফেরত দিত তাহলে হয়তো কাজ হতো, কিন্তু তা করতে পারেনি সে। আমার কাছে আছে সব টাকা, এবং ওই ব্যাংক নোটটাও আছে। ঘুরে দরজার দিকে এগোলো জেমস। দরজার নবে হাত রেখে যোগ করলো, শেরিফকে ডেকে আনছি। নড়তেও ভুলে গেছে কেইক কারভার। জ্যাক, শহর ছেড়ে চলে যাওয়ার জন্য তোমাকে $1000 দেব। গোল্লায় যাও, তৎক্ষণাৎ মতামত জানিয়ে দিল জ্যাক। দাঁড়াও, জেমসের উদ্দেশ্যে বলল সে। কি চাও তুমি? জামিন দিয়ে ম্যাট রায়ানকে জেল থেকে বের করে আনো। নিকুচি করি, ও আমার প্রতিদ্বন্দ্বী। কেমন দেখাবে এটা? আবার সেফে ডাকাতি করেছে ও, অথচ আমিই কিনা ওকে বের করে আনব। কারভারের চোখে রাগ আর আক্রোশ দেখে মৃদু হাসল জেমস। জঘন্য একটা ভুল করেছ। ভেবেছ জ্যাক জেলে যেতে ভয় পাবে, সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারবে তুমি। কিন্তু দেখো, জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে ও, এবং সঙ্গে তোমাকে নিয়ে যেতে পারলে দারুণ খুশি হবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো বুড়ো। ম্যাটের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে বলছি না আমি। এমনিতেও ও ওকে ছাড়তে পারবে না শেরিফ, কারণ চালটা ভালোই দিয়েছ তুমি। স্টেজ লুটের পিছনে নিজের ভূমিকার কথা না বলে ম্যাটকে মুক্ত করতে পারবে না বটে, কিন্তু জামিনের ব্যবস্থা করতে পারবে। যথেষ্ট টাকা আছে তোমার কাছে, ওটাই ব্যবহার করো। ওই টাকা এভাবে খরচ করবার জন্য নয় কেইক। নতুন ওয়াগন আর মিউল কিনবে ওয়েস্টার্ন, যাতে পিউতে থেকে তোমাকে তাড়াতে পারি আমরা। ক্ষণিকের জন্য থামলো হাসতে। বুঝেছ এবার? তীক্ষ্ণ হলো বুড়োর দৃষ্টি। আমরা? ওয়েস্টার্নের সঙ্গে আছি আমি, পার্টনার। শীতল ক্রোধ দেখা গেল কেইক কারভারের মুখে। অতীতকে অতীতের জায়গায় রাখতে চাই আমি। ধীরে ধীরে শব্দগুলো উচ্চারণ করল সে। ভুলে যাও সব কিছু। মোনারকে ফিরে এসো। তোমরা, তুমি আর জ্যাক, সবাইকে হারিয়ে দেব আমরা। খরচ করে কুল পাবে না এত টাকা রোজগার করতে পারবে। যেখানে আছি সেখানেই থাকবো আমি, ঘোষণা করল জেমস। তোমার চেয়ে নতুন পার্টনারের সঙ্গই ভালো লাগছে আমার। জ্যাকও ওর নতুন বসকে পছন্দ করেছে। মনে হচ্ছে বেশ মজা পাবো আমরা। দেখা যাক পিউতে থেকে কত দূরে তোমাকে তাড়িয়ে দিতে পারি। তো এবার কি ম্যাট রায়ানের জামিনের ব্যবস্থা করবে? হলরুমের দরজার দিকে এগোলো কারভার। সুদর্শন মুখে ঘৃণা দেখা গেল পরিষ্কার। একদিনে দুবার টেক্সাস থেকে আসা সামান্য এক পাঞ্চারের কাছে হার মানতে হয়েছে তাকে। ব্যাপারটা একটু পছন্দ হয়নি মোনার্ক মালিকের। যত বিদ্বেষ আর প্রতিহিংসাই থাকুক, জামিনের টাকা নিয়ে শেরিফের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে এখন। 5 লিভারি স্টবলে রাত কাটিয়েছে জেমস। রাতটা মোটেই উপভোগ্য হয়নি ওর, কিন্তু এ ব্যাপারে নির্লিপ্ত মনে হলো জ্যাক রাইলিকে। কষ্টকর রাত কাটানোর কারণ জ্যাকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তাকে পিউতে থেকে বিতাড়িত বা খুন করবার আগ পর্যন্ত নিশ্চিন্ত হতে পারবে না কেইক কারভার, কারণ একমাত্র জ্যাকই মোনার্ক মালিককে স্টেজ লুটের সঙ্গে জড়াতে সক্ষম। নিজের টাকায় ম্যাট রায়ানের জামিনের ব্যবস্থা করতে হয়েছে। কারভার যে খেপে যাবে এটাই স্বাভাবিক। জ্যাককে সরিয়ে দিতে পারলে সবকুল রক্ষা পাবে তার। সকালে চিলেকোঠায় জ্যাককে রেখে বেরিয়ে এলো জেমস। এক অ্যাটর্নি এড লর অফিসে ঢুকলো। ভদ্রলোকের নাম চেস বিডল। শহরের একেবারে শেষে তার অফিস। একই রকম সস্তা ভাড়ার আরও কয়েকটা বাড়ি আছে আশেপাশে।
প্রায় সবগুলোতে হুইস্কি তৈরি হয়। কারখানা হিসাবে এগুলোকে ব্যবহার করে স্থানীয় হুইস্কি প্রস্তুতকারী কোম্পানি। চেজ বিডলকে ঘুম থেকে জাগাতে হলো। একটা কামরায় অফিস আর কোয়ার্টার হিসাবে একটা কামরায় অফিস আর কোয়ার্টার হিসেবে ব্যবহার করে সে। কটের নোংরা কম্বল, আসবাবপত্র বলতে আছে আইনের বই ভরা ছোটখাটো আলমারি, ব্যাংক, টেবিল আর কয়েকটা চেয়ার। টেবিলের উপর সস্তা হুইস্কির দুটো বোতল দেখা গেল। বিডল স্থূলদেহী হাসিখুশি মানুষ। বেশ কিছুদিন খৌরি করেনি মুখ। সাত সকালে খদ্দের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে বলে মোটেই বিরক্ত হয়নি। কাজের ফিরিস্তি শুনে কাগজে টুকে নিল সে। এফিডেভিট করানোর সময় নির্দিষ্ট নামগুলো ফাঁকা রাখল। জেমসই বলেনি। এফিডেভিটের বিষয়বস্তু, কেক কারভারের নির্দেশে স্টেজ লুট করেছে জ্যাক রাইলি। লুটের $10,000 দিয়েছে কারভারকে এবং মজুরি হিসাবে 1 বোতল হুইস্কি পেয়েছে। সময়, তারিখ বা স্থানের স্পষ্ট উল্লেখ থাকলো। একটা নকল তৈরি করলো বিডল। একেবারে নিষ্প্রহ দেখাচ্ছে তাকে। কৌতূহল নেই বিন্দুমাত্র। বিডলের পাওনা মিটিয়ে স্টবলে জ্যাকের কাছে ফিরে এলো জেমস। এক হার্ডওয়্যার স্টোরে এলো ওরা। নোটারি পাবলিক আছে এখানে। এফিডেভিটের শূন্য জায়গায় নির্দিষ্ট নাম বসিয়ে স্বাক্ষরে ঝামেলা চুকিয়ে নোটারি করা হলো। একতারা কাগজ চেয়ে কেক কারভারের উদ্দেশ্যে একটা নোট লিখল জেমস। সেটা এরকম: জ্যাক রাইলির ব্যাপারে যাতে চরম কোনো সিদ্ধান্ত না নাও, সেজন্য এটা পাঠালাম। মূল এফিডেভিটের নকল এটা, আসলটা ব্যাংকে জমা রয়েছে। জ্যাক যতদিন নিরাপদ থাকবে ওটাও ব্যাংকে থাকবে। ওর কিছু হলে এফিডেভিটটা উপযুক্ত লোকের কাছে হস্তান্তর করব আমি, জেমস কারভার। এফিডেভিটের কফি খামের ভিতর ঢুকিয়ে বেরিয়ে এলো জেমস। $1 বিনিময়ে খামটা কেক কারভারের সুইটে পৌঁছে দিতে 9-10 বছরের একটা ছেলেকে রাজি করালো। নিশ্চিন্ত হয়ে এবার লুকিয়ে রাখা টাকা আনতে জ্যাককে পাঠালো। তারপর ওয়েস্টার্ন ফেইট কোম্পানির অফিসের দিকে এগোলো। হঠাৎ বোধোদয় হয়েছে এটাই ওর অফিস। রৌদ্রোজ্জ্বল দিন। পিউতে আসবার পর এই প্রথম শহরটা খুঁটিয়ে দেখল জেমস। এটাই ওর শহর এখন। এখানে হয় সাফল্য পাবে, নয়তো শেষ হয়ে যাবে। 1 মাসের মধ্যে এখানকার লোকেরা ওর উদ্দেশ্যে সমীহের সঙ্গে নট করবে, নয়তো তাচ্ছিল্য দেখাবে। ধারণাটা পছন্দ হলো ওর, যদিও সন্তুষ্টির কোনো ব্যাপার আদেও তাতে নেই। দীর্ঘ মনোবলে নতুন প্রেরণার ছোঁয়া লাগলো যেন। ওয়েস্টার্ন ফেইটের ফটক দিয়ে যখন ঢুকলো ও, দেখা গেল আনমনে হাসছে। মাত্র একটা ওয়াগন আছে ইয়ার্ডে, আর সবগুলোই বেরিয়ে গেছে। সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো জেমস। কোয়ার্টারের দরজায় নক করল। জেনি দরজা খুলল। মেয়েটির মুখে আনন্দ আর স্বস্তি। বাড়তি হিসাবে নির্মল হাসি উপহার পেল জেমস। ভিতরে ঢুকে ম্যাটকে শেভ করতে দেখতে পেল কোমর পর্যন্ত নগ্ন। জানালার কাছে ছোট্ট একটা আয়না দাঁড় করানো। ঘাড় ফিরিয়ে ওকে দেখল সে। দাঁত বের করে হাসছে। হাই বয়। তারপর বোনের দিকে তাকালো। এবার নিশ্চিন্ত হয়েছ? হ্যাঁ, আভা ছড়ালো জেনির ফর্সা গালে। খানিকটা বিস্ময়ের সঙ্গে ভাই বোনকে দেখছে জেমস। তোমাকে নিয়ে দুশ্চিন্তা করছিল ও, ব্যাখ্যা দিল ম্যাট। ভয় পাচ্ছিল হয়তো কোনো বিপদে পড়েছ। দুশ্চিন্তা হওয়ারই কথা, রাতে ফিরে আসেনি ও, প্রতিবাদ করল জেনি। এখনো আরক্ত হয়ে আছে গাল। ভাইয়ের উৎসুক দৃষ্টি ভ্রুক্ষেপ করল না। ওকে বলেছি যে লোক $10,000 নিয়ে এভাবে জানালে দিয়ে ঝাঁপ দিতে পারে,
অনায়াসে শেরিফকে নাকাল করে ছাড়বে সে, এবং কেইক কারভারকে আমার জামিনের ব্যবস্থা করতে বাধ্য করবে। ঠিক বলেছি না? তাহলে তোমাকে বের করে এনেছে কারভার? হাসি চান হয়ে গেল ম্যাটের। $5,000 জামিন দিয়েছে বেটা। আগামী মাসে ট্রায়াল হবে। এর মধ্যে ধীরে ধীরে বলল সে, প্রমাণ খুঁজে বের করতে হবে যে সেফ ভাঙিনি আমি। সেটা করতে হলে একটাই উপায়, তল্লাট থেকে ভাগাতে হবে কারভারকে। যাকগে, কিভাবে জামিনের ব্যবস্থা করেছ? গতরাত এবং সকালের ঘটনা খুলে বলল জেমস। ও শেষ করবার আগেই টাকা নিয়ে এলো জ্যাক। এদিকে নাস্তার আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে জেনি। ভিতরের কামরা থেকে স্যুট পরা অবস্থায় বেরিয়ে এলো ম্যাট। জ্যাক ওয়াগন চেনো তুমি, আর জেমস তুমি চেনো ঘোড়া। এক মেয়ে ওদের সব ওয়াগন বিক্রি করে দেবে। ভালো দেখে 4টা ওয়াগন কিনবে তোমরা। কসমোপলিটনে মিস্টার হিগিন্সের সঙ্গে দেখা করতে যাব আমি। গ্লোরি হিল খনির ম্যানেজারও। খনিটা সিয়েরা নেগ্রার খুব উঁচুতে বলে পর্যাপ্ত আকরিক বিক্রি করতে পারছে না ওরা। মোনার্ক ওদের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী নয়। হয়তো গ্লোরি হিলে যাতায়াতের রাস্তাটা বিপজ্জনক বলেই। ওয়াগন নিয়ে অত উপরে উঠতে ভয় পায় ড্রাইভাররা। যাক, বিকেলে গ্লোরি হিল থেকে ইউনিয়ন মিলে 18 টন আকরিক পৌঁছে দেবে তুমি। ঘাড় না ভেঙে যদি 20টা মিউলকে ঠিকমতো চালিয়ে নেমে আসতে পারো, তাহলে কন্ট্যাক্ট পেয়ে যাব আমরা। নিশ্চিন্ত থাকো। জ্যাকের ফোলা ঠোঁটের ফাঁকে আত্মবিশ্বাসের হাসি দেখা গেল। ওই পরিমাণ আকরিক নিয়ে চায়না বয় থেকেও নেমে আসতে পারবো। বনের দিকে ফিরল ম্যাট। সিস, তোমার জন্য একটা কাজ আছে। সিমন্সের সঙ্গে দেখা করে ওর ইয়ার্ডটা কিনে ফেলবে। নতুন ইয়ার্ড হবে ওয়েস্টার্নের। দুজনের মধ্যে কাগজপত্রের স্বাক্ষর করবার জন্য তৈরি থাকবো আমি। দুপুরের মধ্যে কাগজপত্রে স্বাক্ষর করবার জন্য তৈরি থাকবো আমি। জেমসের দিকে ফিরল সে এবার। ঠিক আছে তো পার্টনার? এসব করতে পুরো $10,000 খরচ হয়ে যাবে। মাথা ঝাঁকালো জেমস। বুঝতে পারছে ফেইটিং ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখবার আছে ওর। সব বুঝিনি, তবে তোমার উপর আস্থা আছে আমার। পিউতে থেকে সিয়েরা নেগ্রা যাওয়ার কয়েকটা রাস্তা আছে। সবগুলোই রুক্ষ, বন্ধুর এবং পাথুরে পথ, কিন্তু কেবল একটাই অনেক দূর পর্যন্ত গেছে। সিয়েরা সারিয়েও ক্যালিফোর্নিয়ার দিকে চলে গেছে ওটা। অন্যগুলো পর্বত শ্রেণীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিগুলোই শেষ হয়েছে। সমতল জায়গা থেকে প্রতিটি খনির উচ্চতা কমপক্ষে 1000 ফুট। বড়সড় একটা ওয়াগান চালাচ্ছে জ্যাক রাইলি। ঠিক সামনে পাশাপাশি রাইড করছে ম্যাট আর জেমস। বামে বিস্তৃত পর্বত শ্রেণী। পশ্চিমের এই অংশে খুব কমই গাছপালা জন্মেছে। গ্র্যানিটের শরীর কুচকুচে কালো। খাড়া ঢাল ধরে উঠে এসেছে ওরা। একটা খাড়া যে এতটা খাড়া যে স্যাডলের পিছনে হেলে পড়ছে শরীর। একে বেগে আরো উপরে উঠে গেছে রুক্ষ টেইল। অনেক উঁচুতে কিছু শ্যাক আর বাড়ি চোখে পড়ছে। ডান দিকে সমতল জায়গায় আকরিক বিশোধনের কয়েকটা মিল গড়ে উঠেছে। স্টাম্পের গভীর শব্দ এত দূর থেকেও শোনা যাচ্ছে। বাতাসে চাপা কম্পন চলছে। কম আয়াসে খনি থেকে 2000 ফুট নিচে মিলে আকরিক পৌঁছে দেওয়া সত্যি কঠিন কাজ। স্টাম্প আকরিক বিশোধনের কল। পশ্চিমে রেলরোডের প্রসার যেহেতু এখনো সীমিত, তাই ওয়াগনের সাহায্যে কাজটা করতে হবে। এমন খাড়া টেইল ধরে আকরিক শিপমেন্ট করতে ঘোড়ার পাশাপাশি ড্রাইভারকেও সাহসী হতে হয়। যে টেইল ধরে এগোচ্ছে ওরা, 3টা খনি একই সঙ্গে ব্যবহার করে পথটা। এলফিন, সোয়াম্প
স্কট, গাল আর গ্লোরি হিল। একটার পর একটার অবস্থান। সবচেয়ে উঁচুতে গ্লোরি হিল। পুরোটাই একমুখী যাতায়াতের জন্য তৈরি এবং এভাবেই নিয়ম করা হয়েছে। সংকেতের মাধ্যমে ওয়াগনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। এলফিন খনির পাশে যখন কোনো ওয়াগন লোড করা হয়, লাল একটা পতাকা উড়িয়ে দেয়া হয়। নিচের সমতল জায়গা থেকেও ফ্রাইটাররা ওটা দেখতে পায়। লাল পতাকার মানে হচ্ছে কোনো ওয়াগন নিচে নামছে। ওটা নিচে নামা পর্যন্ত উপরে উঠতে পারবে না কেউ। জ্যাক যখন এলফিন খনির দিকে তাকালো, কোনো পতাকা চোখে পড়ল না। টেইলে ঢুকবার দিকে মুখে ঘোড়া থামালো ম্যাট রায়ান। জ্যাকের সঙ্গে যাও, জেমসের উদ্দেশ্যে বলল ও। ইউনিয়ন মিলে যাচ্ছি আমি, দেখি কিছু ঘোড়া কেনা যায় কিনা। গ্লোরি হিলে পৌঁছাবার আগেই ধরে ফেলবো তোমাদের। ঘোড়া একপাশে সরিয়ে নিয়ে ফের যোগ করল সে। জ্যাকের আগে আগে যেও, তাহলে ধুলোর অত্যাচার সইতে হবে না। ওয়াগনের আগে আগে থাকলো জেমস। পিছনে জ্যাকের অবিরাম খিস্তি কানে আসছে। মেহুলগুলোকে সামলে রাখতে গলদঘর্ম হচ্ছে বিশালদেহী ড্রাইভার। টেইলে উঠবার আগে দীর্ঘক্ষণ ঘোড়া দাবড়ে গতি তুলল। তারপর ঢালু টেইলে উঠে এলো ওয়াগন। ঢুকবার মুখেই বাঘ পড়ল। পাশে পাহাড়ের নিরেট শরীর। বাঘ দেখে জেমসের ধারণা হলো পাশাপাশি দুটো ওয়াগনের পক্ষে হয়তো ওই মোড় পার হওয়া অসম্ভব। ক্রমাগত চড়াই এর আকারে এগিয়েছে টেইল। পাশে গভীর ক্যানিয়ন নিরন্তর হুমকি হয়ে অবস্থান করছে। পাহাড়ের শরীরে ডিনামাইট ফাটিয়ে রাস্তাটা তৈরি করতে হয়েছে। ধারণা করল ও যথেষ্ট সময় এবং পাউডার লেগেছে। কিন্তু বাঘটা পেরিয়ে আসবার পর ওর মনে হলো আরও পাউডার ব্যয় করা উচিত। একেবারে তীক্ষ্ণ সংকীর্ণ সামান্য বেখেয়াল হলে মুহূর্তের মধ্যে 600 ফুট নিচে গভীর ক্যানিয়নে জ্যান্ত কবর হয়ে যাবে। বাঘ পেরিয়ে স্যাডলের উপর বসেই ঘুরে তাকালো। দেখতে ইচ্ছুক জ্যাক কিভাবে জায়গাটা পেরিয়ে আসে। প্রথম দুটো মিউল চোখে পড়ল। একেবারে ক্লিফের কিনারে সরে গেছে। মুহূর্তখানেক পরই দৃষ্টিসীমা এলো আরও 4টে। টান টান হয়ে গেছে শিকল। তারপর সুইং টিমকে দেখা গেল সরাসরি ক্লিফের কিনারার দিকে ছুটছে। এবার হুইল টিম চোখে পড়ল। একটায় রাইড করছে জ্যাক। নিজের ঘোড়াকে ক্লিফের কিনারার দিকে চাপিয়ে রাখল সে। টান টান হয়ে যাওয়া জোয়াল দেখছে। সবশেষে ওয়াগন চোখে পড়ল। বাম দিকের চাকা ক্লিফের দেয়াল ছুঁই ছুঁই করছে। শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেমস। কিন্তু নির্বিঘ্নে বাঘ পেরিয়ে এলো জ্যাক রাইলি। নিশ্চিন্ত হয়ে ঘুরে টেইলের দিকে ফিরল জেমস। 40 ফুট দূরে একটা বাঘবোট দেখে লাফিয়ে উঠল ওর কলজে। অজান্তে লাগাম টেনে ধরল। পিছনে ওয়াগনের ঘর ঘর শব্দ ভয় ধরিয়ে দিল মনে। বাঘবোর্ডের আসনে লোকটিকে দেখল কিন বিলিংস। পাশে কর্কশ চেহারার এক লোক। বিলিংসের হাতে একটা পিস্তল এবং ওটার নল সরাসরি জেমসের বুকের দিকে তাক করা। ওয়াগনের ঘর ঘর শব্দ কমে আসতে শুরু করলো। মেহুলগুলোর গভীর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ব্রেক কষেছে জ্যাক। এদিকে সামনে দাঁত বের করে হাসছে বিলিংস। চোখে বিদ্বেষ। হ্যালো ভাতিজা, উপহাসের সুরে বলল সে। ফের দেখা হওয়ার জন্য দারুণ জায়গা, তাই না? কিন, বাঘবোট সরিয়ে নাও টেইল থেকে। তারা প্রকাশ পেল জ্যাকের কণ্ঠে। লাল পতাকা দেখাওনি কেন? পিস্তলটা সঙ্গীর হাতে ধরিয়ে দিয়ে লাফিয়ে মাটিতে নামল বিলিংস। উল্টো দিকে ক্লিফের কিনারা আর বাঘবোর্ডের মাঝখানের জায়গাটুকু একেবারে সংকীর্ণ দেখাচ্ছে। জেমসের সামনে এসে দাঁড়ালো সে। তোমরা তাহলে হার্ড কেস ফেইটার সেজেছ? গ্লোরি হিলের
আক্রিক শিপমেন্ট করবে 10 মিউলের ওয়াগন নিয়ে। ঠিক ধরেছ, নির্লিপ্ত স্বরে বলল জেমস। সেক্ষেত্রে অনুশীলন দরকার তোমাদের। নিরুত্তাপ স্বরে বলল কিন বিলিংস, চোখে চাপা কৌতুক। সেজন্যই এসেছি আমরা। বেশ, আমার মনে হয় তোস্ত অনুশীলন হবে। আগে পিছিয়ে নিচে নেমে যাওয়া প্র্যাকটিস করো। ঠিক বলেছি জ্যাক? নিকুচি করি তোমার, কিন। এটা করতে পারো না তুমি। কেইক কারভার যত কন্ট্যাক্ট পেয়েছে তার প্রতিটায় বলা হয়েছে পতাকার সংকেত না দিলে চুক্তি বাতিল হয়ে যাবে। ঠিক, নির্লিপ্ত স্বরে বলল কিন। শহরে গিয়ে আবার পড়ে দেখো। বাকবোর্ডের কথা লেখা নেই, তাই না? তুমি হয়তো খেয়াল করনি, একটা বাকবোর্ড চালাচ্ছি আমি, ওয়াগন নয়। ওটাকে ঠেলে সরিয়ে দিয়ে হলেও সামনে যাব আমরা, যদি পারো। তাচ্ছিল্যের সঙ্গে বলল বিলিংস। খড়খড়ে কণ্ঠে হেসে উঠল। দারুণ ব্যাপার হবে জ্যাক। যাও, নিচে ফিরে যাও। তোমরা ফেরত গেলেই ভালো লাগবে আমার। পরিস্থিতির গুরুত্ব বুঝতে অসুবিধা হলো না জেমসের। জ্যাকের পক্ষে কিছু করা সম্ভব নয়। যা করবার ওকে করতে হবে। জ্যাক যদি ওয়াগন ছেড়ে নেমে আসে, হাঁটিয়ে ওয়াগন পার করতে চায়, বন্দুক হাতে ওই লোকটার একটা শটই আতঙ্কিত করে তুলবে ঘোড়াগুলোকে। হয়তো জ্যাকের উপর দিয়ে ছুটে যাবে ওগুলো, কিংবা পাশের খাদে পড়ে যাবে। এদিকে বাকবোর্ড আর ক্লিফের মাঝখান দিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও একই পরিণতি ঘটবে জ্যাকের ভাগ্যে। কিন বিলিংস জানে এসব, এবং ব্যাপারটা উপভোগও করছে সে। অসহায় অবস্থায় পড়েছে জ্যাক, অধৈর্য হয়ে খিস্তি করছে। জেমসকে কিছু একটা করতে হবে, এবং দ্রুত। কিন্তু সময় নষ্ট করবার চেষ্টা করা ছাড়া আর কিছুই এলো না ওর মাথায়। বিলিংস দ্রুত বলল ও, কয়েকশো ডলার পেলে মত পাল্টাবে নাকি? কয়েক হাজার রেও কাজ হবে না, সহাস্যে বলল সে। দর কষাকষি না করে কিছু ঘাম ঝরাবে এবার। তোমাদের কষ্ট দেখে আনন্দ পাবো আমি। শার্টের পকেট থেকে তামাকের থলে বের করে সিগারেট রোল করলো জেমস। নীরব অন্তর্ভেদী দৃষ্টিতে দেখছে কিন বিলিংসকে। নিরস্ত অবস্থায় এসেছে বলে আফসোস হচ্ছে এখন। ভাবছে এসপার দাবালে কি ঘটতে পারে। হয়তো তেমন কিছুই ঘটবে না। বাধ্য হয়ে পিছু হটবে মোনার্ক ম্যানেজার। কিন্তু অন্য কোনো উপায়ে যদি বিলিংসকে বিস্মিত করে দেয়া যায়, নাগালের মধ্যে যেতে পারলে। সিগারেট ধরিয়ে লম্বা পাফ করল ও, নীরবে সম্ভাবনা বিচার করল। এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে বিলিংস। খিস্তি থামিয়ে নীরব হয়ে গেছে জ্যাক। $1000 দেয়ার ক্ষমতা নেই আমার। তামাকের থলে এগিয়ে দেওয়ার সময় বলল জেমস, তবে ধোয়া গিলাতে পারি। চলবে নাকি? সামান্য একটা সিগারেটই তো বিপজ্জনক কিছু নয়। শান্তির উদ্দেশ্যে ধূমপান। তোমার দেওয়া তামাকে চলবে না, চাষাছলা স্বরে জানিয়ে দিল কিন বিলিংস। ধন্যবাদ। তামাকের থলে ধরে রাখল জেমস। মৃদু হাসি ওর মুখে। শুনেছি সেফ একটা পাইপের জন্য সাদা লোকের চাঁদির চামড়া তুলে ফেলে ইন্ডিয়ানরা। তুমি তো মহা বেরসিক লোক। নিখরচায় একটা পরামর্শ দেব কিন। ভাগ্যের বিরুদ্ধে যেতে নেই। সন্তপর্ণে নিজের ঘোড়াকে খানিকটা সরিয়ে নিল ও। হাসছে মোনার্ক ম্যানেজার। ভাতিজা, আমি ইন্ডিয়ান নই, আর তোমার সঙ্গে ধূমপান করতে বয়ে গেছে আমার। সমাজদার লোক না হলে জমে না ঠিক, বলে তামাকের থলে পকেটে ঢোকালো জেমস। আচমকা সিগারেটের জ্বলন্ত মুখ ঘোড়ার পিঠে চেপে ধরল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল ঘোড়াটা। তীক্ষ্ণ হেরেসা ধ্বনি করে উঠল। এদিকে এক মুহূর্ত নষ্ট করেনি জেমস। কিন বিলিংসের উদ্দেশ্যে লাফ দিয়েছে। প্রায় একই সময়ে তিনটা জিনিস ঘটল। স্যাডল ছেড়ে শূন্যে শরীর ভাসিয়ে দিল জেমস।
অস্পষ্ট স্বরে চিৎকার করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো বিলিংস, আর একটা গুলি করলো বিলিংসের সঙ্গী। তপ্ত সীসা জেমসের কানে সুর তুরে চলে গেল, তবে একেবারে লক্ষ্যভ্রষ্ট হয়নি। ঘোড়াটার মাথায় আঘাত করেছে। এদিকে বিলিংসের হাঁটুতে আঘাত করল জেমসের কাঁধ। পিছনে হুমড়ি খেয়ে পড়ল মোনার্ক ম্যানেজার। সন্ত্রস্ত মিউলগুলোর উদ্দেশ্যে অবিরাম খিস্তি করছে জ্যাক রাইলি। প্রাণপণ চেষ্টায় শান্ত করবার চেষ্টা করল ওগুলোকে। দুজনেই মাটিতে পড়ল ওরা। বাকবোর্ডের কাছে চলে এসেছে। জেমস জানে ক্ষণিকের জন্য ওর আর পিস্তলওয়ালার মাঝখানে আড়াল সৃষ্টি করেছে ঘোড়াগুলো। আপাতত গুলি লাগবার ভয় নেই বলে নিশ্চিন্তে কিন বিলিংসের উপর চড়াও হলো। পাথরে টেইলের উপর আশ্রে পড়ল মোনার্ক ম্যানেজার। তাকে সামলে উঠবার সময় দিল না জেমস। কোনোই চালালো বিলিংসের মুখ বরাবর। ঘুঙিয়ে উঠে দুহাতে রক্তাক্ত মুখ চেপে ধরল সে। মুগুরের মতো ঘুষিটা এবার বিলিংসের পেটে বসিয়ে দিল জেমস। প্রতিদ্বন্দ্বী ধরাশায়ী হয়ে গেছে দেখে লড়াইয়ের আগ্রহ হারিয়ে ফেলল জেমস। গরান দিয়ে হাঁটুর উপর উঠে বসল। পিছন থেকে বিলিংসের গলা চেপে ধরে দাঁড় করিয়ে তাকে পিস্তলধারীর দিকে ফেরালো জেমস। এবার গুলি চালাও তো, দেখি কেমন সাহস, বিদ্রুপের স্বরে বলল ও। বাকবোর্ডে দাঁড়িয়ে আছে লোকটা। এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে কোল্ট। গুলি করবার কোনো ইচ্ছে দেখা গেল না তার মধ্যে। অস্ত্রটা ফেলে দাও, নির্দেশ দিল জেমস। নিকুচি করি তোমার। খেকিয়ে উঠল লোকটা। ছেড়ে দাও ওকে। ঠেলে কাছের ঘোড়াটার দিকে বিলিংসকে নিয়ে গেল জেমস। রক্তের গন্ধ লাগা তার খিস্তি আর দুজনের ধস্তাধস্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে ওটা। পিছু হটল ঘোড়াটা। একই সঙ্গে নড়ে উঠল বাকবোর্ড। ঘোড়াটা কয়েক কদম পিছাতে ক্লিফের কিনারায় গিয়ে ঠেকল বাকবোর্ডের পিছন দিক। একটা চাকা আর এক পা ঘুরলে খাদে পড়ে যাবে। অস্ত্রটা ছুঁড়ে ফেলো, ফের নির্দেশ দিল জেমস। নির্দেশ পালন করল লোকটা। বিলিংসকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল জেমস। তারপর হোলস্টার থেকে পিস্তলটা তুলে নিল। কয়েক পা পিছিয়ে এলো ও। দেখলো আহত পশুর মতো গোঙাচ্ছে কিন বিলিংস। সারা মুখ চোখের পানি আর রক্তে মাখামাখি, রীতিমতো কুৎসিত দেখাচ্ছে। হারামখোরটাকে আটকে রাখো জেমস। একটু দূরে জ্যাক রাইলির কণ্ঠ শুনতে পেল জেমস। আসছি আমি। ইতিমধ্যে বাকবোর্ড চালিয়ে আগের জায়গায় নিয়ে এসেছে বিলিংসের সঙ্গী। সরীসৃপও কিভাবে উল্টো ঘোরে দেখতে চাও বিলিংস? জানতে চাইল জেমস। ছুটন্ত পদশব্দে বাকবোর্ডের দিকে তাকালো। দেখলো বাকবোর্ড থেকে নেমে রাস্তা ধরে সটকে পড়ছে অন্য লোকটা। ঘোড়াগুলোকে জোয়াল থেকে খুলে দাও জ্যাক। পিছনে জ্যাকের উপস্থিতি টের পেয়ে নির্দেশ দিল জেমস। বিলিংসও ওকে সাহায্য করো তো। সামনের চাকাটা সামলে রেখো। কাজ শেষে পালানোর সময় পাবে তুমি। নিশ্চিন্ত থাকো, যথেষ্ট সময় পাবে। চাপা স্বরে হেসে উঠল জ্যাক রাইলি। জেমসের উদ্দেশ্য ধরতে পেরেছে। এগিয়ে এসে পিছনের চাকা ধরল সে এবং বিলিংস ধরল সামনেরটা। দুজনে মিলে বাকবোর্ডটাকে একপাশে সরিয়ে আনলো। তারপর ঠেলে ফেলে দিল ক্লিপ থেকে। কেউই কথা বলল না। ক্যানিয়নের তলায় বাকবোর্ড আছড়ে পড়বার শব্দ শুনতে পেল একটু পর। মরা ঘোড়াটাকেও সরাতে হবে বলল জেমস। স্যাডল বিডল খসিয়ে ঘোড়াটাকে ঠেলে রিস থেকে ফেলে দিল বিলিংস আর জ্যাক। মাথা মোটা জোকার, সত্যিকার মজা দেখবে এবার, বিলিংসের উদ্দেশ্যে বলল জেমস। একটা ঘোড়ায় আমার জন্য স্যাডল চাপাও। অন্যটাকে তাড়া করে উপরে উঠতে থাকো। একেবারে গ্লোরি হিল পর্যন্ত হেঁটে উঠবে। খনিতে পৌঁছে লোড করব আমরা। ফিরে আসবার সময় ওয়াগনের সামনে থাকবে তুমি। ওয়াগনের নিচে চাপা পড়তে না চাইলে যত জোরে পারো ছুট দিও। সাবধান, জ্যাক কিন্তু ধরে ফেলতে চাইবে তোমাকে।
লাল পতাকার সংকেত দাওনি বলে মহা ক্ষেপে আছে ও। যদি হাল ছেড়ে দাও তোমাকে ঠিক ধরে ফেলবে। অবশ্য 10টা ঘোড়া আগে মারিয়ে যাবে তোমাকে। এবার ছুট লাগাও মিস্টার। কসমোপলিটনের 2B নম্বর সুইটে রাত ঠিক 9টায় ঢুকলো কিন বিলিংস। রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। কোনো রকমে শরীর টেনে নিয়ে হাঁটছে। ক্লান্তিতে মেঝে শুয়ে পড়তে ইচ্ছে করছে ওর। গায়ে ফোসকা পড়েছে, কাপড়ে ধুলোর আস্তর। বুকের কাছে শার্টে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কেইক কারভারের অফিসে ঢুকবার সময় দুর্বলতায় পা হড়কে পড়ে যাওয়ার অবস্থা হলো ওর। এক চাকর ওকে ধরে চেয়ারে বসালো। মোনার্ক মালিক যখন স্টাডি রুমে ঢুকলো তখন পা থেকে বুট খুলে ফেলেছে বিলিংস। শূন্য দৃষ্টিতে রক্তাক্ত পা দেখছে। দুকাঁধ নুয়ে পড়েছে। ক্লান্তিতে নাকি অপমানের জ্বালায় বোঝা গেল না।